প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের জন্য আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয় কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত। এটি একটি নাটক। তোমাদের কিন্তু পরবর্তীতেই রয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যে কবিতা, তারপরেই তো আজকের পর্বে এটি আমি আলোচনা করব বিষয়বস্তু সহ। কিছু এমসিকিউ প্রশ্নও আলোচনা করব সাথে সাথে। পর্বটি অবশ্যই তোমরা দেখো এবং ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে শুধুমাত্র সেগুলো নিয়ে আলাদা একটা পর্ব আলোচনা হবে, প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে বিষয়বস্তু সহ। যেগুলো তোমাদের কঠিন লাগছে তোমরা কমেন্টে জানাও, সহজ করে জলের মতো বুঝিয়ে দেবো, তোমরা যাতে খুব সহজে বুঝতে পারো। তো যাই হোক, এখন এই কালিদাস এর লেখা ধীবর বৃত্তান্ত নাটকটি নিয়ে আমি আলোচনা করব। এটা তোমরা অনেকেই গল্প ভাবো, আসলে এটি গল্প নয়, এটি একটি নাটক। এখানে দেখো, প্রথমে আমরা জানবো এই ধীবর বৃত্তান্ত নাটকটির যে উৎস সম্পর্কে আগে জেনে নেব। ধীবর বৃত্তান্ত নাটকটি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে অনুবাদ করা হয়েছে। তো এই অভিজ্ঞান শকুন্তলম নাটকটির যে উৎস তা হলো মহাভারতের আদি পর্বের শকুন্তলোপাখ্যান। আবার অনেকেই নাটকটির উৎস হিসেবে পদ্মপুরাণ এর কথাও কিন্তু উল্লেখ করেছেন। তো তোমরা এই অভিজ্ঞান শকুন্তলম এটাই কিন্তু জানবে উৎস, ঠিক আছে? এবারে মূল বিষয়বস্তু শুরু করছি। দেখো, প্রথমেই রয়েছে যে মহর্ষি কর্ণের তপবনে। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। মানে মহর্ষি কর্ণেরই তপবন, তো সেখানে তার তপবনে তিনি ছিলেন না, মানে অনুপস্থিত ছিলেন। তো সেখানে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করে এবং দুষ্মন্ত রাজধানীতে ফিরে যায়। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত কিন্তু তপবনে এলে না। দূত বলতে কে, যে খবর কোনো আদান প্রদান করে বা তথ্য আদান প্রদান করে রাজার। তো শকুন্তলা খোঁজ নিতে আসেনি। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, মানে শকুন্তলা যখন তার স্বামীর চিন্তা করছিল, অন্যমনস্ক হয়ে পড়েছিল, তখন তপবনে ঋষি দুর্বাসা চলে আসেন। যেহেতু তিনি ছিলেন না, এই যে প্রথমেই বললাম, তো চলে আসেন। তো শকুন্তলা এই বিষয়টি টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন। ঋষি বলতে কে, ঋষি দুর্বাসার কথা বলা হচ্ছে। তো শকুন্তলা যেহেতু টের পায়নি, সেই জন্য এই দুর্বাসা আর কি অপমানিত বোধ করে এবং তাকে অভিশাপ দেয়। কি অভিশাপ দেয়? ইম্পর্টেন্ট, যে যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে শকুন্তলা কিন্তু দুষ্মন্ত চিন্তা করছিল, তার স্বামী। তো এই স্বামী মানে দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে যাবে, এরকম অভিশাপ দিয়েছেন ঋষি দুর্বাসা। শেষ পর্যন্ত প্রিয়ংবদার অনুরোধে, প্রিয়ংবদা হচ্ছে শকুন্তলার সখী, ঋষি বলেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবেই সাপের প্রভাব দূর হবে। মানে যে অভিশাপ দিয়েছেন সেটা কেটে যাবে যদি কোনো নিদর্শন দেখাতে পারে। তো নিদর্শনটাকে কি, এটা জানবো। যে দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে যখন বিদায় গ্রহণ করে সময় শকুন্তলাকে একটা আংটি পরিয়ে দিয়েছিল। তো সখীরা সেই জিনিসটিকেই বা সেই আংটিটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন, মানে সেই আংটি ভবিষ্যতের স্মারক চিহ্ন বা নিদর্শন হিসাবে তারা কিন্তু ভাবে। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করে। পতিগৃহ মানে স্বামীর ঘরে, স্বামীর গৃহ। যেহেতু দুষ্মন্ত শকুন্তলাকে কিন্তু তপবনে রেখে গিয়েছিল ঋষি দুর্বাসার, তো দুষ্মন্ত সমীপে মানে সামনে উপস্থিত হলে, উপস্থিত হলে কি সমীপে মানে নিকটে বা কাছে, সামনে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতে পারেন না, কারণ সতীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় তার হাত থেকে সেই আংটিটি খুলে পড়ে গেছে। ঠিক আছে, এর ফলে শকুন্তলা রাজসভায় অপমানিত হয়। এখানে দুটো পার্ট রয়েছে, দেখো শকুন্তলা কেন রাজসভায় অপমানিত হয়, এটা একটা কারণ, তার হাতে আংটি ছিল না আর রাজা দুষ্মন্ত তাকে চিনতে পারেনি এই জন্য। আর ঋষি দুর্বাসাও অপমানিত হয় কারণ তার আগমনের বিষয়টি শকুন্তলা টের পায়নি তাই। ঠিক আছে, দুটো পার্ট কিন্তু আলাদা, ভালো করে মনে রাখবে। এই ঘটনাক্রমে সেই আংটি পায় একজন ধীবর। তো সে কিভাবে এই আংটিটি পেল এটাও আমরা জানবো পরবর্তী পাতাতে। নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষী প্রবেশ করে।
হ্যাঁ, দুই রক্ষী বলে যে ওরে বেটা চোর, এই মণিখচিত রাজার নাম খোদাই করা আংটি তুই কোথায় পেলি? পুরুষ বলছে ভয় পাওয়ার অভিনয় করে আর কি, যে আপনারা শান্ত হন, আমি এরকম কাজ করিনি। এই পুরুষ কিন্তু আমরা পরবর্তীতে পাবো, পুরুষ বলতে এখানে ওই ধীবরের কথা বলা হয়েছে, যে কিনা একজন জেলে। তো প্রথম রক্ষী বলছে তোকে কি সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছে? তখন পুরুষ বলছে, মানে ধীবর বলছে যে আপনারা শুনুন, আমি একজন জেলে শক্রাবতারে থাকি। তাহলে ধীবরকে, ধীবর হচ্ছে একজন জেলে যে কিনা শক্রাবতারে থাকে। তো দ্বিতীয় রক্ষী বলছে বেটা বাটপার, আমরা কি তো জাতির কথা জিজ্ঞেস করেছি? কারণ ওই যে বলছিল না যে জেলে এইসব। তো শ্যালক বলছে যে সূচক একে পূর্বাপর সব বলতে দাও, হ্যাঁ, মধ্যে কোনো বাধা দিও না। দুই রক্ষী বলছে ঠিক আছে, আপনি যা বলছেন বলুক ওরা, ও বলুক। পুরুষ বলছে আমি জাল বড়শি নিয়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক বলছে হেসে আর কি বলছে, তো তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। পুরুষ বলছে শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। মানে যে যেমন কাজ শিখেছে তাকে তেমন কাজই হবে, তা সেটা ছোট হোক আর বড় হোক, সেই বিষয়ে কিন্তু কাউকে অপমান করা উচিত নয় বা সেই কাজ পরিত্যাগ করা উচিত নয়, এসব বলছে। শ্যালক বলছে তারপর? পুরুষ বলছে একদিন আমি রুই মাছ যখন খণ্ড করে কাটি, তো সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তার ঝলমলে আংটি দেখতে পায়, এবং সেটা বিক্রি করার জন্য যখন বাজারের লোককে দেখাচ্ছিল তখনই ওরা তাকে ধরেছে। তখন পুরুষ বলছে এই যে এই প্যারাটা, যে এবার আপনি মারতে হয় মারুন আর ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। হ্যাঁ, তো বলছে কিভাবে এই আংটি আমার কাছে এলো, আমি তো বললামই, তো এবার আপনারা মারতে হয় মারুন, নাহলে ছেড়ে দিতে হয় তো ছেড়ে দিন, এরকম বলছে। শ্যালক বলছে জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। এটা যদি প্রশ্ন আসে তোমাদের, তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বললো একবার তো অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতে যেতে হবে। তাহলে দুই রক্ষী এবার ওকে গার্ড করা নিয়ে, মানে পিছে হাত বেঁধে নিয়ে তাকে নিয়ে চললো সেই রাজসভার দিকে বা রাজবাড়ির দিকে। শ্যালক বলছে তোমরা এই সদর দরজার সামনে নিয়ে অপেক্ষা করো চোরকে নিয়ে, আমি ওই রাজার কাছে এই আংটি কিভাবে পাওয়া গেল সেই বিষয়ে মহারাজকে সব আদেশ নিয়ে ফিরছি, মানে তাকে আর কি সমস্ত কিছু জানায়। তারপর দুই রক্ষী আর কি প্রবেশ করে সেখানে। মহারাজ বলছে এই সংবাদ শুনে খুশি হবেন, যদিও রাজচালক তারপরে বেরিয়ে যায় আর কি। প্রথম রক্ষী বলছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। প্রথম রক্ষী বলছে, মানে প্রথম রক্ষী কিন্তু এখানে মনে রাখবে সূচক, প্রথম রক্ষী হচ্ছে সূচক। দ্বিতীয় রক্ষী বলছে আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়, কারণ গেলেই তো রাজার কাছে যাওয়া যাবে না। প্রথম রক্ষী বলছে জানুক একে মারার আগে যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। ইম্পর্টেন্ট লাইন এটাও। প্রথম রক্ষী বলছে জানুককে, তাহলে জানুক পেয়ে গেলাম কি দ্বিতীয় রক্ষী। দ্বিতীয় রক্ষী হচ্ছে জানুক, এখানে লিখে দিচ্ছি সেকেন্ড। হ্যাঁ, তো সে বলছে যে ফুলের মালা যেহেতু একে মারা হবে তাহলে তার গলায় ফুলের মালা পরানো হবে, সেইটা গাঁথতেই তার হাত নিষ্পিস করছে। কার? প্রথম রক্ষী। জেলেকে দেখিয়ে বলছে, যে জেলে বলছে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন কেন? যাই হোক দ্বিতীয় রক্ষী এবার বলছে, মানে জানুক বলছে যে এই তো আমাদের প্রভু আসছে, মহারাজের হুকুমনামা। হুকুমনামা মানে কি? আদেশনামা। হ্যাঁ, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, নয় কুকুর দিয়ে খাওয়ানো হবে, এইসব আর কি ওরা বলছে দুই রক্ষী মিলে। এটা যদিও দ্বিতীয় রক্ষী বলেছে। এরপরে রাজশালক চলে আসে সেখানে, বলছে যে সূচক এই জেলেকে ছেড়ে দাও, কারণ আংটি পাওয়ার ব্যাপারে এই যা বলেছে সব সত্যি, এটা প্রমাণিত হয়েছে। তো সূচক বলছে যে ঠিক আছে প্রভু যা আদেশ করবেন তাই। দ্বিতীয় রক্ষী বলছে যে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, তার হাত খুলে দিল। এবার পুরুষ মানে ধীবর বলছে শ্যালককে প্রণাম করে যে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? তখন শ্যালক বলছে যে মহারাজ এই আংটির মূল্যের সমপরিমাণ অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছে, মানে জেলেকে টাকা দিয়েছে আর কি। হ্যাঁ, তো যাই হোক পুরুষ এটা শুনে খুশি হয়, অনুগৃহীত হলাম তাই বলছে। সূচক বলছে যে বাবা একে তো একেবারে শুল থেকে নামিয়ে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। জানুক বলছে হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে রাজার বেশ প্রিয়ই বোধহয় আংটিটি। বলছে শ্যালক বলছে দামি রত্ন বসালেও বলেই তো আংটিটি রাজার কাছে মূল্যবান মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। কারণ ওটা যে
রত্ন বসানো আছে বলেই যে দামি এমন নয়, কারণ সেই আংটি দেখে হয়তো মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। এরপরে বলছে শবত গম্ভীর প্রকৃতির হলো মুহূর্তের জন্য রাজা বিহব্বল চেয়ে রাইলেন। এটাও ইম্পর্টেন্ট লাইন, প্রশ্ন আসে। সূচক বলছে তাহলে আপনি মহারাজা একটা সেবা করলেন বলতে হয়। জানক বলছে তার চেয়ে বল এই জেলের সেবা করলেন। কেন? মানে হিংসার দৃষ্টিতে দেখছে, কারণ জেলেকে অনেক টাকা পয়সা দিয়েছে না, ওই জন্য। পুরুষ বলছে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। মানে ওই যে দুই রক্ষী, সেই বলছিল না প্রথম রক্ষী যে তাকে মারার আগে যে ফুলের মালা পরানো হবে হাত দুটো নিষ্পিস করছে, সেইভাবে আর কি তাকে পারিতোষিক যেটা পেয়েছিল, মানে আংটির যে অর্থটা পেয়েছিল তার অর্ধেকটা ফুলের দাম হিসাবে দিচ্ছে। জানুক বলছে এটা তুমি ঠিকই বলেছ। সে লোক বলছে শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। তার মানে যে রাজশালক বলছেন আর কি, যে ধীবরকে তার একজন বিশিষ্ট প্রিয় বন্ধুর মর্যাদা দিয়েছে, কারণ সে সবসময় সত্যি কথা বলেছে, পুরোটাই সেটা প্রমাণিত হয়েছে, এবং সৎ মনের মানুষের পরিচয় দিয়েছে। এই জন্য শালক বলছে যে তুমি একজন আমার বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। তো এই হচ্ছে সমস্ত নাটকটি আমি আলোচনা করলাম, বিষয়বস্তুটা পুরো লাইন ধরে ধরে। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরবর্তীতে এই অধ্যায় থেকেই বাছাই করা 3 এবং 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে চলেছে। তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী পর্বের জন্য।